সময় তো প্রায় হয়ে এলো। তার মানে বেগম আজকে আসবে না, দ্যাট ইজ কনফার্মড। আর চিন্তা করবেন না, বাকিটা আমি সামলে দেব। গুড মর্নিং। নার্ভাস মনে হচ্ছে? কোর্ট শুরু হওয়ার আগেই বিরোধী পক্ষের উপর যদি এরকম ঝিমিয়ে যায়, সমানে সমানে টক্করটা হবে কি করে বলুন তো? আপনার তো নার্ভাস হওয়ারই কথা, অত অভিজ্ঞতা তো নেই। এইসব কেস সামলানো কি এক চারটিখানি ব্যাপার? কত কি শেখা বাকি। নিশ্চয়ই আমি চেষ্টা করব এই কেসটা থেকেই শিক্ষা নেওয়ার এবং প্রয়োজনে উচিত শিক্ষা দেওয়ার। এক্সকিউজ মি। আচ্ছা, বেগম কি এসে পৌঁছেছে? না, এখনো এসে পৌঁছাননি। আমরা খবর রাখছি, এলে জানানো হবে। বেগম এখনো পর্যন্ত এলো না কেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কাজ শুরু করতে পারি। ইওর অনার, অভিযোগকারিণী বেগম দত্ত এখনো এসে পৌঁছননি। প্রসিকিউশন, এনি প্রবলেম? ইওর অনার, আসলে কোর্টের সময় তো এইভাবে ওয়েস্ট করা ঠিক নয়, তাই না? সেটা নিশ্চয়ই আপনি জানেন। ইওর অনার, আমার মনে হয় বেগম দত্ত ভয় পেয়ে গেছেন, কারণ উনি জানতেন উনি এলে সত্যিটা সামনে চলে আসবে এবং উনি মিথ্যেবাদী প্রমাণিত হবে। উনি হয়তো বুঝতে পেরেছেন যে অভিযোগ করাটা সহজ, কিন্তু অভিযোগ প্রমাণ করা ছেলে খেলা নয়। দেখুন, অভিযোগকারিনী যদি সময় মতো উপস্থিত হতে না পারেন, তাহলে আমি কোর্টের মূল্যবান সময় আর ওয়েস্ট করতে পারি না। আমি চলে এসেছি। বেগম কোর্টে আসবে না আজকে। আমি তো জানতাম শ্রী বেগমকে আটকে দিয়েছিল, তাহলে ওইখানে এলো কি করে? কিভাবে এটা পসিবল? ইওর অনার, অভিযোগকারিণী বেগম দত্ত এসে উপস্থিত হয়েছেন এবং তার জন্য নির্ধারিত ঘরে তিনি পৌঁছেও গেছেন। ইওর অনার, এই কেসের ক্ষেত্রে অভিযোগকারী এবং অভিযুক্ত এনারা মুখোমুখি হলে সেখানে অভিযোগকারীর ওপর একটা মানসিক চাপ আসতে পারে, তাই তাদের আলাদা রাখা হয়েছে। সেই মর্মে অভিযোগকারিণী তার জন্য নির্ধারিত জায়গায় পৌঁছেও গেছেন। ঠাকুরের দয়ায় তখন ওই গাড়িটার মুখে পড়েছিলাম বলে এখন কোর্টে ঢুকতে পারলাম। আরে ছুটো না এরকম করে, এমন উদ্ভ্রান্তের মতো রাস্তার মধ্যে কোথায় যাবে তুমি? মানে আমি জিজ্ঞাসা করছি যে কোথায় কোথায় যাবে তুমি? কোর্টে যাব। আবার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি গাড়ি পাচ্ছি না। আরে শোনো শোনো, চলো আমার সঙ্গে গাড়িতে ওঠো, আমি তোমাকে কোর্টে নামিয়ে দিচ্ছি। আমি জানি দিদি ভাই, তুমি চেয়েছিলে আমি যেন আজকে কোর্টে না পৌঁছাতে পারি, কারণ তুমি সম্পূর্ণ রানা রায়চৌধুরীর কথায় চলছ। কিন্তু আমার
তোমাকে যে আজ এখানে আসতেই হতো। এত প্ল্যান করে পেখমকে বন্ধ করে দিয়ে এলাম, তারপরেও শেষ মুহূর্তে মেয়েটা হাজির হয়ে গেল কোর্টে। হাউ, কি করে সম্ভব এটা? শ্রী, কেন এত অস্থির হচ্ছিস? কেন এত রাগ করছিস? আরে বাবা, ধৈর্য তো ধরতেই হবে। কেসটা একটা জটিল কেস। দাদা, টেনশন হওয়াটা তো খুবই স্বাভাবিক। আর যাই হোক, তো রানার স্ত্রী, আমরা তোমায় বলছি, শোনো, রানার কিচ্ছু হবে না, ও কমপ্লিটলি নির্দোষ। তাছাড়া আমরা কোর্টে তো ওর হয়েই বয়ান দিয়েছি। সত্যি কেউ কিচ্ছু বলেনি রানার বিপক্ষে, আর কেউ বলবেও না। এখানে এসে আমাদের বয়ান দেওয়ার আগে যদি আপনাদের নিজেদের মেয়েকে একটু ভালো করে বোঝাতেন না, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না, আমাদের স্ত্রীকে এতটা কষ্ট পেতে হতো না। এখন কথা বলতে এসছে। চল শ্রী। ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাদের। আমার তো মেয়েটার চিন্তায় সত্যি কথা বলতে প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। আমার মনেই হচ্ছিল নিশ্চয়ই পেখমের কোনো একটা বিপদ হয়েছে। হ্যাঁ, পেখমের এই দেরি করে আসাটাও আমার খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না সুচরিতা। না, ও ঠিকভাবে বিষয়টা মিটিয়ে নিক, তারপর না হয় আমি জানতে চাইবো যে কি হয়েছে। আচ্ছা শোনো, মেয়েটা তো কোর্টের ভেতরে একা আছে, বলো। হ্যাঁ, ও একা সবটা ঠিকঠাক সামলাতে পারবে? দেখো, মেয়ে বড় হয়েছে, দেখো না কিভাবে সামলায়, একটু ভরসা রাখো। বৌদি, তোমার মেয়ে এখন যে পথে চলছে না, এবার ভবিষ্যতে ওকে একাই চলতে হবে। তোমার নিজের রাই দেখো না, যে আবিরের উপর ভরসা করে পেখম এত বড় একটা স্টেপ নিল, আজ কোর্টে সেই আবিরই পেখমের পাশে নেই। এই, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস কেন? কে বলেছে তোদের যে আবির পেখমের পাশে নেই? দেখো, চোখে যেটা দেখছি সেটাই বলছি। এখন তোমরা চোখ বন্ধ করে রাখলে কারোর কিছু করার নেই। অত চোখ খুলে দেখতে হবে না তোদের। হে ভগবান, এই ভয়টাই তো আমি পেয়েছিলাম। আবির তো সত্যিই আজ আসতে পারলো না। শেষ পর্যন্ত কি আবির আমার মেয়েটার পাশে থাকতে পারবে ঠাকুর? পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আমার মেয়েটাকে একলা ফেলে দেবে না তো? ইওর অনার, বেশ কিছু বছর আগে আমার ক্লায়েন্ট পেখম দত্ত যখন নাবালিকা, তখন তাকে তার পারিবারিক বন্ধু মিস্টার রানা রায়চৌধুরী, বর্তমানে রন রে, তাকে মোলেস্ট করেন। অবজেকশন ইওর অনার। পেখম দত্ত অভিযোগ করেছেন যে আমার ক্লায়েন্ট মোলেস্ট করেছেন, কিন্তু সেটা এখনো প্রমাণিত নয়। অবজেকশন সাস্টেইনড। সরি ইওর অনার, পেখম দত্ত অভিযোগ করেছিলেন যে তার প্রতিবেশী রানা রায়চৌধুরী ছোট বয়সে তাকে মোলেস্ট করেছিলেন। পেখম দত্ত আরও জানিয়েছেন যে সেই সময় পারিবারিক চাপে এবং লোকলজ্জার ভয়ে তাকে আইনের দ্বারস্থ হতে দেওয়া হয়নি এবং তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার ক্লায়েন্ট পেখম দত্ত সেই ঘটনার অভিঘাতে এখনো মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি তার স্বাভাবিক জীবন থেকে এখনো বিমুখ হয়ে রয়েছেন এবং তার কনজুগাল রিলেশনশিপ সেটাও এফেক্টেড। অবজেকশন ইওর অনার। পেখম দত্ত স্বাভাবিক জীবন থেকে বিমুখ, এর সত্যতা কি? ডিফেন্স, ওয়েট আ মিনিট, প্রসিকিউশনকে শেষ করতে দিন। প্লিজ সিট ডাউন। সরি ইওর অনার। থ্যাংক ইউ মাই লর্ড। প্রসিড। পেখম দত্ত কেন স্বাভাবিক জীবন থেকে বিমুখ তার যথেষ্ট কারণ কিন্তু আছে। কারণ অতীতের ঘটনার পর মিস্টার রানা রায়চৌধুরী এখনো থেমে থাকেননি। বর্তমানেও কিন্তু রানা রায়চৌধুরী আমার ক্লায়েন্ট পেখম দত্তকে মানসিকভাবে হ্যারাস করার চেষ্টা করছেন সেই পূর্ব ঘটনার জের টেনে। আর তাই জন্য বর্তমানে আমার ক্লায়েন্ট পেখম দত্ত অনেক শক্তি সঞ্চয় করে তার সঙ্গে ঘটা অন্যায়ের প্রতিবাদ করতে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে। ইওর অনার, আমার ক্লায়েন্ট পেখম দত্তের বয়ান আপনার সামনে পেশ করার অনুমতি জানাচ্ছি। প্রসিড। ইওর অনার, আমি চাইব এই রানা রায়চৌধুরীর মতো মানুষ যারা সমাজের উচ্চ স্তরে থেকে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে দিনের পর দিন নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে থাকেন, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ডিফেন্স। থ্যাংক ইউ ইওর অনার। আমার ক্লায়েন্ট রানা রায়চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সর্বৈব মিথ্যে।
একথা সত্যি যে পেখম দত্তের সঙ্গে রানা রায়চৌধুরীর পূর্ব পরিচয় ছিল, কিন্তু অভিযোগকারিণীকে রানা রায়চৌধুরী কখনোই মলেস্ট করতে পারেন না, কারণ পেখম দত্তকে আমার মক্কেল রানা রায়চৌধুরী যথেষ্ট স্নেহ করতেন। বর্তমানে আবার যখন দুজনে মুখোমুখি হন, তখন রনরে একজন খ্যাতনামা সাংবাদিক আর পেখম দত্ত একজন উঠতি সাংবাদিক। এবার পেখম দত্ত কি করলেন? নিজের কেরিয়ারে সুবিধা পাওয়ার জন্য আমার মক্কেলকে ক্রমাগত প্রেসার দিতে থাকলেন, একেবারে ব্ল্যাকমেল করতে লাগলেন।